সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের জানাচ্ছি আমি শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি সঞ্চয় ত্রিপুরা, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আশা করি বিশ্বব্যাপী করোনা ক্রান্তিকালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে সবাই সুস্থ এবং নিরাপদেই আছো এবং থাকবে, এই প্রত্যাশা রেখেই আমি উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক শুরু করতে যাচ্ছি। টপিকটা হচ্ছে কোষ রসায়ন। তবে শুরু করার আগে তোমাদের আমি বলবো, শুধু শুনলে হবে না, দেখলে হবে না, তোমার খাতা কলম নিয়ে বসতে হবে। কারণ তোমরা যদি খাতায় যদি কোনো টুকে না রাখো, কোনো কিছু লিপিবদ্ধ না করো, তাহলে কোনো কিছুই মনে থাকবে না। আর একবার লেখা সমান কিন্তু 10 বার পড়া। কাজেই যে কোনো ক্লাস, শুধু আমার ক্লাসে না, যে কোনো ক্লাসই হোক না কেন, টুকে রাখার চেষ্টা করবা, লেখার চেষ্টা করবা। তাহলে আমি শুরু করছি কোষ রসায়ন। কোষ রসায়ন শুরু করার আগে কোষ রসায়ন সম্পর্কে কিছু তোমাদের কনসেপ্ট ধারণা দিই। জীবদেহ অর্থাৎ এখানে উদ্ভিদ, প্রাণী, অণুজীব মূলত অনেকগুলো রাসায়নিক পদার্থের সমন্বয়ে গঠিত। এইসব রাসায়নিক পদার্থ কি কাজে লাগে? বলা হচ্ছে উদ্ভিদের জীবন গঠন এবং জীবন ধারণের জন্য অনেকগুলো রাসায়নিক পদার্থের প্রয়োজন হয়। এইসব রাসায়নিক পদার্থের উৎপত্তি ঘটছে কোথায়? এসব রাসায়নিক পদার্থ উৎপত্তি করছে দেহের অভ্যন্তরে, অর্থাৎ কোষাভ্যন্তরেই, কোষের ভিতরেই কিন্তু এগুলো সবগুলো তৈরি ঘটছে। আচ্ছা, কোষটা তাহলে কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের এককে বলা হচ্ছে কোষ। এক একটা কোষ হচ্ছে এক একটা জীবন। প্রত্যেকটা সজীব কোষ একটা পরীক্ষাগার বিশেষ। কোষে জীবনের বহিঃপ্রকাশের মূলেই রয়েছে অসংখ্য রাসায়নিক প্রক্রিয়া। ওই রাসায়নিক প্রক্রিয়ায় প্রতিনিয়ত অংশগ্রহণ করছে বা তৈরি হচ্ছে তোমার কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, হরমোন ইত্যাদি বিভিন্ন ধরনের জৈব অণু। এক একটি প্রক্রিয়ায় ঘটছে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া। সেই কারণে এই কোষকেই আমরা রাসায়নিক কারখানাও বলতে পারি। একটা কোষের ভিতরে যত ধরনের রাসায়নিক পদার্থ থাকে তাকে আমরা বলি কোষের রাসায়নিক ভাণ্ডার বলা হয়, অথবা সেলুলার কেমিক্যাল পুল বলা হয়। একটা কোষের ভিতরে প্রায় 5000 ধরনের রাসায়নিক পদার্থ থাকে এবং একই সাথে কিন্তু 1000 ধরনের রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে। কাজেই বলা যায় এই যে কোষের ভিতরের এই যে রাসায়নিক বিক্রিয়া, অত্যন্ত রাসায়নিক প্রক্রিয়া বা বিক্রিয়াগুলো অত্যন্ত যৌগ রসায়ন, অত্যন্ত জটিল এবং সীমাহীন বৈচিত্র্যতা। কাজেই কোষ রসায়ন সম্পর্কে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু জেনে নিই কোষ রসায়ন সংজ্ঞাটা। আমরা একটু জেনে নিই কোষ রসায়ন কাকে বলে। বিজ্ঞানের যে শাখায়, আরেকবার বলছি, বিজ্ঞানের যে শাখায় কোষস্থ বিভিন্ন জৈব রাসায়নিক উপাদানগুলোর বর্ণনা, পঠন পাঠন এবং গবেষণা করা হয়, তাকেই বলা হচ্ছে কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি। এটাকে সেল কেমিস্ট্রি বলা যায়, বায়োকেমিস্ট্রি বলা যায়, বা প্রাণ রসায়ন বলা যায়। আবার বলছি, বিজ্ঞানের যে শাখায় কোষস্থ বিভিন্ন জৈব রাসায়নিক উপাদানগুলোর বর্ণনা, পঠন পাঠন এবং গবেষণা করা হয়, ওটাকেই বলা হচ্ছে কোষ রসায়ন। ইংরেজিতে বলা হয় সেল কেমিস্ট্রি বা প্রাণ রসায়ন বা জৈব রসায়ন আমরা বলতে পারি। বলা হচ্ছে 17টা মৌলিক উপাদান। 17টি মৌলিক উপাদানগুলো কি কি? এগুলো হচ্ছে, আমি একটু লিখে দিচ্ছি, এগুলো নবম অধ্যায়ে সালোক সংশ্লেষণ সাংকেতিক চ্যাপ্টারে এখানে ডিটেলস আলোচনা করা হচ্ছে। তবু আমি একটু বলে দিচ্ছি। এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সোডিয়াম,
ক্লোরিন, ম্যাঙ্গানিজ, বোরন, সালফার, মলিবডেনাম, কপার এবং জিঙ্ক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। খেয়াল করো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সোডিয়াম, ক্লোরিন, ম্যাঙ্গানিজ, বোরন, সালফার, মলিবডেনাম, কপার এবং জিঙ্ক। এই 17টা মৌলিক উপাদান, এই 17টা মৌলিক উপাদান এগুলো বিভিন্ন প্রকার রাসায়নিক প্রক্রিয়া অংশগ্রহণ করে বিভিন্ন প্রকার যৌগ পদার্থ গঠন করে। এইগুলোর মধ্যে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং এই সালফার হচ্ছে, এগুলোকে বলা হয় ম্যাক্রোমৌল বলা হয়। এগুলোকে এই অর্থাৎ কয়টা, এখানে 9টাকে বলা হচ্ছে ম্যাক্রোমৌল বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ম্যাক্রোমৌল বলা হচ্ছে। আর বাকি যেগুলো আছে এগুলোকে বলা হয় মাইক্রোমৌল বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে, বাকিগুলোকে 8টা, বাকি 8টাকে বলা হচ্ছে মাইক্রোমৌল। আর অজৈব উপাদানের মধ্যে হচ্ছে উদাহরণ হচ্ছে যেমন ধরুন পানি। আমরা যদি সবুজ উদ্ভিদ দেহ বিশ্লেষণ করি তাহলে বেশিরভাগই পাচ্ছি পানি। বলা হচ্ছে দেহের যে প্রোটোপ্লাজমের শতকরা 60 থেকে 90% হচ্ছে কিন্তু তোমার পানি। এই অধ্যায়ে তোমার কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এনজাইম সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আমরা আজকে কার্বোহাইড্রেট কিছু অংশ পড়ার চেষ্টা করব। আশা করি তোমরা কোষ রসায়ন সম্পর্কে বুঝতে পেরেছ। আমি এখন কার্বোহাইড্রেটের দিকে চলে যাচ্ছি। কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা। কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা। এই কার্বোহাইড্রেটটা আসলে কি? কার্বোহাইড্রেটটা হচ্ছে উদ্ভিদের বা জীবদেহের গাঠনিক এবং সঞ্চয়ী উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। আমাদের খাদ্য তালিকার প্রধান কিন্তু হচ্ছে কি কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা। কার্বোহাইড্রেট শব্দটা এসেছে হাইড্রেটস অফ কার্বন থেকে। কার্বোহাইড্রেট শব্দটা এসেছে হাইড্রেটস অফ কার্বন থেকে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে কার্বনের জলায়ন। এটাকে বলা হচ্ছে কার্বনের জলায়ন। অর্থাৎ এখানে দেখো, এক অণু পানির সাথে এক অণু কার্বন, এগুলো অনুপাতে বিভক্ত, এগুলো এই অনুপাত গঠন করে বিভিন্ন প্রকার যৌগ। এক অণু পানি এবং এক অণু কার্বন মিলিত হয়ে গঠন করে বিভিন্ন প্রকার যৌগ। তবে এখানে দেখো, এটা হাইড্রেটস অফ কার্বন থেকে কার্বনের জলায়ন। কার্বোহাইড্রেটকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। কার্বোহাইড্রেটকে কার্বস, স্টাফ অফ লাইফ, বা স্যাকারাইডও বলা যায়। কার্বোহাইড্রেটকে কার্বস, স্টাফ অফ লাইফ বা স্যাকারাইডও বলা হয়। কোনটাকে? কার্বোহাইড্রেটকে। আর কার্বোহাইড্রেট শব্দটা এসেছে হাইড্রেটস অফ কার্বন থেকে, এটা বুঝলাম। এখন দেখো, কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত হচ্ছে CH2ON। কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত হচ্ছে CH2ON। এখানে N 3 বা 3-এর ততোধ্য হতে পারে, 3 4 5 6 এইভাবে অনেকগুলো হতে পারে। অর্থাৎ যেমন ধরুন, এটার মান যদি 6 হয়
খেয়াল করো, যদি 6 হয় n এর মান, তাহলে হবে C6H12O6, 6 6 দুগুণ 12, 6, এটা হচ্ছে গ্লুকোজ। এইভাবে 3 বা ততোধিক হতে পারে। তবে এটা কেবল এই যে আমি বললাম এই মান, সাধারণ ফর্মুলা n এর মান 3 বা ততোধিক হতে পারে, তবে এটি কেবল এই ফর্মুলাটা মনোস্যাকারাইডের ক্ষেত্রে প্রযোজ্য। বিভিন্ন মনোস্যাকারাইড যখন অনেকগুলো অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইড গঠন করে, অনেকগুলো জটিল যৌগ গঠন করে, তখন কিন্তু এই ফর্মুলাটা প্রযোজ্য নয়। তাহলে কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই। কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা কি? কার্বোহাইড্রেট হচ্ছে কার্বন, হাইড্রোজেন, কিছুক্ষণ আগেও লিখলাম, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ, যার অনুপাত হচ্ছে 1:2:1। তাকেই স্বাভাবিকভাবে কার্বোহাইড্রেট বলা হয়। আবার বলছি, কার্বোহাইড্রেটের সাধারণ সংজ্ঞা হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ, যার অনুপাত হচ্ছে 1:2:1। কিন্তু খেয়াল করো, এখানে যেমন ধরুন ফর্মালডিহাইড CHOH, ফর্মালডিহাইড, তারপর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, ল্যাকটিক অ্যাসিড CH3CHOH COOH। খেয়াল করো, ফর্মালডিহাইড, এখানে কিন্তু কার্বন একটা, হাইড্রোজেন হচ্ছে 2টা এবং অক্সিজেন হচ্ছে 1টা। এখানে দেখো কার্বন 2টা, হাইড্রোজেন হচ্ছে 4টা এবং অক্সিজেন হচ্ছে 2টা। এইখানে দেখো 1 2 3, কার্বন 3টা, হাইড্রোজেন হওয়ার কথা 6টা, 3 4 5 6, 6টা, অক্সিজেন হচ্ছে 3টা। তাহলে এখানেও কিন্তু অনুপাত ঠিক আছে, 1:2:1। এটা যত হবে এটার ডবল হবে এটা এবং এটা সমান থাকে। তাহলে ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড, এগুলোর অনুপাত যদিও বা 1:2:2 এই অনুপাতের সমান, কিন্তু তথাপি এগুলো কিন্তু কার্বোহাইড্রেট নয়। আবার কিছু যৌগ আছে দেখো, যেমন ধরুন তোমরা হয়তো নবম দশম শ্রেণীতে দেখেছো C12H22 অক্সিজেন 11, এখানে এটা হচ্ছে সুক্রোজ হওয়ার কথা কি 12, এখানে 24, এখানে 12, কিন্তু এখানে 1 অণু পানি অপসারিত হয়। অর্থাৎ গ্লুকোজ ফ্রুক্টোজ যখন গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়, তখনই 1 অণু পানি অপসারিত হয়ে যায়। সেই কারণে এটার অনুপাত হচ্ছে এই ধরনের 12, 22 এবং এখানে 11। এটার অনুপাত যদিও বা সমান না, কিন্তু এগুলো হচ্ছে, এটা কিন্তু কার্বোহাইড্রেট। আর হচ্ছে খেয়াল করো, আবার কিছু যৌগ আছে যেগুলোতে নাইট্রোজেন এবং সালফার সমৃদ্ধ এবং অন্যান্য কিছু বৈশিষ্ট্যের কারণে এদেরকে কার্বোহাইড্রেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে খেয়াল করো, আমি বলেছি একটু আগে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। আবার একটু পরে বললাম অনুপাত হচ্ছে এত। এখন বললাম অনুপাত সমান থাকলেও কিন্তু কার্বোহাইড্রেট না, আবার অনুপাত সমান হলেও কার্বোহাইড্রেট না, সমান না থাকলেও আবার কিছু কার্বোহাইড্রেট, আবার কার্বন, হাইড্রোজেন ছাড়াও কিছু নাইট্রোজেন এবং সালফার সমৃদ্ধ যুক্ত করা হচ্ছে, যেটাকে আমরা বলছি কার্বোহাইড্রেট। যেমন উদাহরণস্বরূপ বলা যায় গ্লুকোসেমাইন, এটা কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ সংযুক্ত করা হয়েছে। কাজেই আমরা কিন্তু সাধারণভাবে কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত, যার অনুপাত হচ্ছে 1:2:1। এটা যদি আমি বলি, এটা কিন্তু পূর্ণাঙ্গ সংজ্ঞা হয় না। তাহলে প্রকৃত সংজ্ঞাটা কি? আধুনিক ধারণা অনুযায়ী আমি বলছি, দেখাচ্ছি এখানে, তাহলে তোমরা বুঝতে পারবা। আধুনিক ধারণা অনুযায়ী আমি একটা সংকেত লিখছি আগে, দেখো খেয়াল করো, এখানে C6H12O6,
এটা আমি শিকলের সাহায্যে দেখাচ্ছি। কার্বন 6টা, 1 2 3 4 5 6। খেয়াল করো, এটা আমি গ্লুকোজের গ্লুকোজের শিকলটা আঁকলাম। আরেকটা হচ্ছে এটা CH2OH, COH H OH H। খেয়াল করো, এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে ফ্রুক্টোজের। খেয়াল করো তাহলে আধুনিক সংজ্ঞাটা কি? এগুলো হচ্ছে হাইড্রোক্সিল মূলক, এটাকে বলা হচ্ছে অ্যালডিহাইড, এটাকে বলা হচ্ছে কিটোন। অ্যালডিহাইড, এটাকে বলা হচ্ছে কিটোন, আর এগুলো সবগুলো হচ্ছে হাইড্রোক্সিল। তাহলে আমরা আধুনিক সংজ্ঞায় বলা যায় পলিহাইড্রোক্সিল, পলি মানে অনেক, পলিহাইড্রোক্সিল অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সিল কিটোনযুক্ত পদার্থ, এবং এদের উদ্ভূত যৌগসমূহকেই বলা হয় কার্বোহাইড্রেট। আবার বলছি, আধুনিক ধারণা অনুযায়ী পলিহাইড্রোক্সিল অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সিল কিটোনযুক্ত যৌগ এবং এদের উদ্ভূত যৌগ হচ্ছে যেমন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলেই হয় কিন্তু সুক্রোজ। একটু আগেও আমি লিখে দিলাম, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলেই হচ্ছে সুক্রোজ, এবং এদের উদ্ভূত যৌগ সমূহকেই বলা হচ্ছে কি কার্বোহাইড্রেট। আশা করি না বোঝার কথা না, কার্বোহাইড্রেট সংজ্ঞাটা আশা করি পারবা। এখন আমি কার্বোহাইড্রেটের একটু বৈশিষ্ট্য সম্পর্কে বলি, কার্বোহাইড্রেট বৈশিষ্ট্য কোন ধরনের হতে পারে, এরপর আমি শ্রেণী বিভাগে যাব। এটা থাক। কার্বোহাইড্রেট হচ্ছে কোন ধরনের হতে পারে? কার্বোহাইড্রেট কিছু তন্তুময় হতে পারে, যেমন সেলুলোজ। আবার কার্বোহাইড্রেট দানাদার হতে পারে, যেমন সুক্রোজ বা চিনি, তোমরা চিনি খাও, এগুলো দানাদার। আবার কিছু পাউডার জাতীয় হতে পারে। এই কার্বোহাইড্রেট অধিক তাপে অঙ্গার মানে কয়লায় পরিণত হতে পারে। এগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে স্টার গঠন করে। আর হচ্ছে অধিকাংশ কার্বোহাইড্রেট হচ্ছে পানিতে দ্রবণীয়, বিশেষ করে মনোস্যাকারাইডের এগুলো আমি ডিটেলসে যখন যাব শ্রেণীবিন্যাসের দিকে তখন বুঝতে পারবা। মনোস্যাকারাইড হচ্ছে এগুলো হচ্ছে দ্রবণীয়। এছাড়াও কিছু আছে যেমন অলিগোস্যাকারাইডও কিছু আছে দ্রবণীয়। এগুলো এই কার্বোহাইড্রেট কিন্তু আলোক সক্রিয় এবং আলোক সমানুতা প্রদর্শন করে। তা আমরা এখন শ্রেণী বিভাগের দিকে যাচ্ছি। খেয়াল করো, কার্বোহাইড্রেটকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন ধরুন স্বাদের ভিত্তিতে। কার্বোহাইড্রেটকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় স্বাদের ভিত্তিতে, হচ্ছে যেমন ধরুন সুগার, আর 2 হচ্ছে নন সুগার। সুগার হচ্ছে কোনগুলো? যেমন ধরুন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলো হচ্ছে সুগার। এগুলো কিন্তু মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবণীয়। নন সুগার হচ্ছে যেগুলো মিষ্টি নয়, অদানাদার এবং পানিতে অদ্রবণীয়, যেমন ধরুন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো হতে পারে। কাজের ভিত্তিতে এটাকে আবার কার্বোহাইড্রেটকে 3 ভাগে ভাগ করা যায় কাজের ভিত্তিতে। মনোস্যাকারাইড,
অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। খেয়াল করো, কাজের ভিত্তিতে এটাকে 3 ভাগে ভাগ করা যায়, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। সংজ্ঞাগুলো আমি একটু বলে দিই, তাহলে বুঝতে পারবা। মনোস্যাকারাইড, যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, ওটাকে বলা হয় মনোস্যাকারাইড। আর অলিগোস্যাকারাইড হচ্ছে যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে 2 থেকে 10টা মনোস্যাকারাইড পাওয়া যায়, ওটাকে বলা হচ্ছে অলিগোস্যাকারাইড। আর পলি মানে হচ্ছে অনেক, যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে 10-এর অধিক মনোস্যাকারাইড পাওয়া যায়, ওটাকে বলা হচ্ছে পলিস্যাকারাইড। এগুলো আমি ডিটেলসে যাব, এখন সংজ্ঞাটা শুধুমাত্র বললাম, পরবর্তীতে আমি আবার বলবো। আবার বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে এটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিজারক শর্করা, আর একটা হচ্ছে অবিজারক শর্করা। বিজারণ ক্ষমতার উপর 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বিজারক আর একটা হচ্ছে অবিজারক। বিজারক, এখানে আমি একটু বলি, মনোস্যাকারাইডের যে শর্করাগুলো আছে সবগুলো হচ্ছে বিজারক শর্করা। আবার অলিস্যাকারাইডের, যেমন ধরুন অলিস্যাকারাইডের মধ্যে সুক্রোজ, এগুলো কিন্তু এটা কিন্তু অবিজারক, এগুলো কিন্তু অবিজারক। মনোস্যাকারাইডের বেশিরভাগই সবগুলো হচ্ছে মনোস্যাকারাইড। আবার অলিস্যাকারাইড সুক্রোজ ছাড়া, সুক্রোজ এবং আরো 2-একটা ছাড়া বাকি সবগুলো কিন্তু বিজারক শর্করা। এরপর আমি ডিটেলসে যাব, আজকে আমি মনোস্যাকারাইডটা বোঝানোর চেষ্টা করব। আবার এখানে একটু বলি, অলিগোস্যাকারাইডকে কিন্তু কয়েক ভাগে ভাগ করা যেতে পারে, যেমন ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড, এইভাবে। কোনো বইয়ে দেখবা তোমরা, কোনো বিজ্ঞানী অলিগোস্যাকারাইড আর ডাইস্যাকারাইডকে সম্পূর্ণভাবে আলাদাভাবে দেখানো হয়েছে এখানে। তার যে কোনো বই পাবা তোমরা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড, এইভাবে 4 ভাগে দেখতে পাবা। এখন আমি মনোস্যাকারাইডটা বোঝানোর চেষ্টা করব। মনোস্যাকারাইড, মনো মানে হচ্ছে এক, আর স্যাকারিন অর্থ হচ্ছে চিনি। খেয়াল করো, আমি একটু এর আগে বলছি মনোস্যাকারাইডের সংজ্ঞাটা আমি আরেকবার বলছি। যে সকল কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, তাকেই বলা হচ্ছে মনোস্যাকারাইড। আমি একটু বোঝাচ্ছি, যেমন ধরুন গ্লুকোজের কথাই বলি, C6H12O6 গ্লুকোজ। যে সকল কার্বোহাইড্রেট, এটা কিন্তু একটা কার্বোহাইড্রেট, এটাকে হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ করলে আমি কি পাচ্ছি? কার্বন পাচ্ছি, হাইড্রোজেন পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি। অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এইগুলো কিন্তু কার্বোহাইড্রেট না, এগুলো হচ্ছে একটা রাসায়নিক মৌল। এই মৌলগুলো যুক্ত হয়ে যৌগ গঠিত হয়েছে। কাজে এই যে সকল কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল একক কার্বোহাইড্রেট পাওয়া যায় না, ওটাকেই বলা হচ্ছে মনোস্যাকারাইড। কারণ এটাকে ভাঙলে আমি আর কোনো কার্বোহাইড্রেট পাচ্ছি না, সে কারণে এটাকে বলা হচ্ছে মনোস্যাকারাইড।
মনোস্যাকারাইডে আমি বললাম এখানে 3 কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে এটাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। মনোস্যাকারাইডকে আবার কার্বনের উপর ভিত্তি করে এটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা হচ্ছে 3 থেকে 10টা। 3 থেকে 10টা। যেমন ধরুন 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় ট্রাইওজ। 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় ট্রাইওজ। আমি একটু দেখাচ্ছি। তাহলে 3 কার্বন বিশিষ্ট C3H6O3। 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় ট্রাইওজ। যেমন ধরুন গ্লিসারলডিহাইড ডাইহাইড্রক্সি এসিটোন। আমি একটু শিকলের সাহায্যে এটা দেখাচ্ছি। দেখো এখানে ডাইহাইড্রক্সি গ্লিসারলডিহাইড এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। এটাকে সেই কারণে প্রত্যেকটা মনোস্যাকারাইডের 1 নম্বর এবং 2 নম্বর 1 নম্বর অথবা 2 নম্বর কার্বনে অ্যালডিহাইড মূলক বা কিটোন মূলক থাকে। অ্যালডিহাইড মূলক থাকে বিদায় এগুলোকে বলা হয় অ্যালডোজ সুগার, আর কিটোন মূলক যদি থাকে ওগুলোকে কিটোজ সুগারও বলা হয়। 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় টেট্রোজ। 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় টেট্রোজ। C4H8O4 টেট্রোজ। যেমন ধরুন ইরিথ্রোজ। আমি এইখানে দেখাচ্ছি। চার কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় ইরিথ্রোজ। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোজ। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোজ। যেমন ধরুন এখানে C5H10O5। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোজ। যেমন ধরুন রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, রাইবোলোজ সবগুলো হচ্ছে পেন্টোজ সুগার। আমি একটা শিকলের সাহায্যে এটা দেখানোর চেষ্টা করছি। যেমন ধরুন রাইবোজের ক্ষেত্রে বলি CHOC 5টা কার্বন, এখানে খেয়াল করো এটা হচ্ছে রাইবোজের সংকেত। আবার রাইবোলোজ যদি হয়, ডিঅক্সিরাইবোজ যদি হয়, ডিঅক্সিরাইবোজ ডিঅক্সি মানে হচ্ছে ডিঅক্সি হচ্ছে রাইবোজ। আমি একটু লিখে দিচ্ছি, রাইবোজটাকে দেখাই। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোজ সুগার। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোজ সুগার। রাইবোজ, যেমন রাইবোজ হচ্ছে আরএনএ গঠনের একটা একক। আরএনএ তোমরা শুনেছ, এখানে আরএনএর পূর্ণরূপ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ পূর্ণরূপ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আর রাইবোনিউক্লিক অ্যাসিড এখানে খেয়াল করো 1891 সালে এমিল ফিশার এই আরএনএ আবিষ্কার করেন। এর গলনাঙ্ক হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস। এটি রাইবোজ সুগারটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেবুলেনিক অ্যাসিড উৎপাদন করে। এই সম্পর্কে আরএনএ গঠন সম্পর্কে তোমরা প্রথম চ্যাপ্টারে ডিটেলস জানতে পারবা। আজকে আমি এটা বোঝাচ্ছি। এরপর দেখো ডিঅক্সিরাইবোজ হচ্ছে, অর্থাৎ 2 নম্বর কার্বনের ডিঅক্সি মানে হচ্ছে অক্সিজেন একটা কম। ডিঅক্সিরাইবোজ হচ্ছে 2 নং কার্বনে একটি অক্সিজেন কম থাকে, এটাকে বলা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। সেই ক্ষেত্রে
ডিঅক্সিরাইবোজ সংকেত হচ্ছে অক্সিজেন যেহেতু একটা কম থাকে ওটার হচ্ছে C5H10O4 হবে, কারণ এখানে অক্সিজেন একটা কম। আর ডিঅক্সিরাইবোজ সুগারটা এটা ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পারফিউরাল অ্যাসিড উৎপাদন করে। এরপর হচ্ছে পেন্টোজের পর হচ্ছে হেক্সোজ সুগার। হেক্সোজ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হেক্সোজ সুগার। হেক্সোজ 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় হেক্সোজ সুগার। যেমন ধরুন আমি বারবারই উদাহরণ দিচ্ছিলাম, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ সবগুলো হচ্ছে তোমার হেক্সোজ সুগার। যেমন ধরুন C6H12O6। যেমন ধরুন আমি কিছুক্ষণ আগে বললাম গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ। আমি প্রথমে গ্লুকোজটা দেখাচ্ছি এখানে। আমি চেষ্টা করব আজকে গ্লুকোজের রিং স্ট্রাকচার কিভাবে গঠন করতে হয় দেখানোর চেষ্টা করব। খেয়াল করো, গ্লুকোজ এটি একটি অ্যালডোজ সুগার, কারণ হেক্সোজ সুগার, কারণ 1 নম্বর কার্বনে এখানে অ্যালডিহাইড মূলক থাকে। আবার ফ্রুক্টোজের বেলা হয় ওগুলো কিটো হেক্সোজ সুগার বলা হয়, কারণ 2 নম্বর কার্বনে এখানে কিটোন গ্রুপ যুক্ত থাকে। আমি এটা শিকলটা দেখাচ্ছি। 6টা কার্বন, যেহেতু 1 2 3 4 5 6 অ্যালডিহাইড। খেয়াল করো, আমি গ্লুকোজটা একটু বুঝাচ্ছি আগে। এই গ্লুকোজকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। ডি গ্লুকোজ, গ্রেপ সুগার, ব্লাড সুগার, কর্ন সুগার, ডেক্সট্রোজ, হ্যাঁ, ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। এই গ্লুকোজ আমরা জানি গ্লুকোজ সালোক শ্বসন প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি হয় প্রধান উপাদান হচ্ছে কি এই গ্লুকোজ। এই গ্লুকোজ আমরা যদি রিং স্ট্রাকচারের মাধ্যমে দেখাই, রিং স্ট্রাকচার না শিকলের সাহায্যে দেখাই, দেখো এখানে 6টা কার্বন, আমি 1 2 3 4 5 6, হাইড্রোজেন আছে 12টা। আমি বলেছি 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড মূলক থাকে, অ্যালডিহাইড মূলক। এরপর হচ্ছে OH, এখানে H। 3 নম্বর কার্বনে একটু ব্যতিক্রম, সবসময় ব্যতিক্রম থাকে, হাইড্রোক্সিল মূলকটা ডান পাশে না থেকে থাকে বাম পাশে। এরপর OH, আর এখানে দিয়েছি এইভাবে, তোমরা গুনলেই বুঝতে পারবা। হাইড্রোজেন 12টা আছে, অক্সিজেন 6টা আছে। এর আরেকটা দেখাচ্ছি, যেমন ফ্রুক্টোজের বেলায় দেখাই। এখানে 2 নম্বর কার্বনে কিটোন মূলক থাকে ফ্রুক্টোজের বেলায়। এখানে এই গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার, আর ফ্রুক্টোজকে বলা হয় বিভিন্ন মিষ্টি, পাকা ফল এবং মধুতে প্রচুর পরিমাণে কিন্তু ফ্রুক্টোজ থাকে। সর্বপ্রথম ফলে পাওয়া যায় বিদায়, এটা নাম ফ্রুট বা ফলে পাওয়া গিয়েছে বিদায় এটার নামকরণ করা হচ্ছে ফ্রুক্টোজ। আর পাকা আঙ্গুরে কিন্তু পাকা আঙ্গুর বিশেষ করে গ্লুকোজে শর্করা পরিমাণ হচ্ছে 12 থেকে 30%, 12 থেকে 12 থেকে 30%। আমি একটু দেখাচ্ছি এটা রিং স্ট্রাকচার কিভাবে গঠন করতে হয়। এর আগে আমি বলি, এটাকে বলা হয় ডি গ্লুকোজ, এটাকে বলা হচ্ছে ডি গ্লুকোজ, আর এটাকে বলা হচ্ছে ডি ফ্রুক্টোজ। ডি গ্লুকোজ এই হাইড্রোক্সিল মূলক, 5 নম্বর কার্বনে হাইড্রোক্সিল মূলক যদি ডান দিকে থাকে এটাকে বলা হয় ডেক্সট্রোরোটেটরি বলা হয়।
আবার বলছি, 5 নম্বর কার্বনে হাইড্রোক্সিল মূলক যদি ডান পাশে থাকে এটাকে বলা হয় ডেক্সট্রো রোটেটরি বলা হয়। এটাকে স্বাভাবিকভাবে আমরা ডেক্সট্রোরি রোটেটরি ডি বা প্লাস চিহ্ন দিয়ে বোঝানো হয়। এটার অর্থ হচ্ছে এই কার্বনটা হচ্ছে আলোক সক্রিয় এবং ঘূর্ণন দিক হচ্ছে ডান। আর হাইড্রোক্সিল মূলক যদি ডান দিকে না থাকে, এটা যদি বাম দিকে থাকে হাইড্রোক্সিল মূলক, ওটাকে বলা হচ্ছে লিবোরোটেটরি বলা হয়। অর্থাৎ ওটার হচ্ছে, ওটাকে বলা হচ্ছে এল বলা হয়, ওটাকে এল বা মাইনাস দিয়ে আখ্যায়িত করা হয়, বামাবর্ত। এটার ঘূর্ণন দিক হচ্ছে, এটা আলোক সক্রিয় এবং ঘূর্ণন দিক হচ্ছে বাম দিকে। আবার বলছি, হাইড্রোক্সিল মূলক যদি ডান পাশে থাকে, 5 নম্বর কার্বনে হাইড্রোক্সিল মূলক যদি ডান পাশে থাকে এটাকে বলা হয় ডেক্সট্রো রোটেটরি, সংক্ষেপে বলা হয় ডি বা প্লাস। এটার অর্থ হচ্ছে এই ইয়াটা হচ্ছে আলোক সক্রিয় এবং ঘূর্ণন দিক হচ্ছে ডান, এটাকে বলা হচ্ছে দানাবর্ত বা ডেক্সট্রো রোটেটরি। আর হাইড্রোক্সিল মূলক যদি বাম দিকে থাকে ওটাকে বলা হয় লিবোরোটেটরি, অর্থাৎ ঘূর্ণনের দিক হচ্ছে বাম পাশে, যেটাকে আমরা এল বা মাইনাস দিয়ে আখ্যায়িত করি। আর এর আগে বলেছি 3 নম্বর কার্বনে হাইড্রোক্সিল মূলক সব সময় গ্লুকোজ এবং ফ্রুক্টোজের বেলায় এগুলো কোথায়, বাম পাশে থাকে। এটা যদি এই পাশে থাকে তাইলে আমরা বলতে পারি ডি গ্লুকোজ। এটা যদি হাইড্রোক্সিল মূলক বাম পাশে থাকে এটাকে বলা হচ্ছে, আমরা তাহলে বলতে পারি এল গ্লুকোজ। এখন আমি তোমাদের বোঝাচ্ছি কিভাবে রিং স্ট্রাকচার গঠন করতে হয়। 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বনকে বলা হয় অপ্রতিসাম্য দূরবর্তী কার্বন। আবার বলছি, 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বনকে বলা হয় অপ্রতিসাম্য দূরবর্তী কার্বন। খেয়াল করো, আমি একটু আগে দেখাচ্ছি, 1 2 3 4 5, 1 2 3 4 5 6। 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বনকে বলা হয় অপ্রতিসাম্য দূরবর্তী কার্বন। গ্লুকোজ দ্রবণীয় অবস্থায়, 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন যখন কাছাকাছি আসে তখন একটা অক্সিজেন সেতু তৈরি হয় এবং 1 নম্বর কার্বনে একটা হাইড্রোক্সিল মূলক সৃষ্টি হয়। খেয়াল করো, 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন যখন দ্রবণীয় অবস্থায় কাছাকাছি আসে তখনই একটা অক্সিজেন সেতু তৈরি হয় এবং 1 নম্বর কার্বনে একটা হাইড্রোক্সিল মূলক সৃষ্টি হয়। এই হাইড্রোক্সিল মূলকের অবস্থানের কারণে এটার কিন্তু অনেক কিছু পরিবর্তন সাধিত হতে পারে। যেমন হাইড্রোক্সিল মূলক যদি নিচের দিকে থাকে এটাকে বলা হচ্ছে আলফা। হাইড্রোক্সিল মূলকের কারণেই এটা গ্লুকোজের ভৌত রাসায়নিক পরিবর্তন হতে পারে। যেমন ধরুন বললাম, হাইড্রোক্সিল মূলক নিচের দিকে থাকলে এটাকে বলা হচ্ছে আলফা। আলফা যদি অনেকগুলো গ্লুকোজ সমন্বয়ে যৌগ গঠন করে এটাকে বলা হচ্ছে, যেমন ধরুন স্টার্চ গঠিত হতে পারে। আবার যদি এটা বিটা অবস্থানে থাকে এটাকে তাহলে সেলুলোজ গঠন করতে পারে। এইভাবে আলফা এবং বিটার অবস্থানের কারণে এটা বোঝা যায়। 1 নম্বর কার্বন, খেয়াল করো, এরপরে 2 নম্বর কার্বনে আছে আমাদের হাইড্রোক্সিল মূলক এবং হাইড্রোজেন। 3 নম্বর কার্বনে আছে একটু ব্যতিক্রম, কাজে আমি উপরের দিকে দিচ্ছি। 4 নম্বর কার্বনে হাইড্রোক্সিল এবং হাইড্রোজেন, 5 নম্বর কার্বনে হাইড্রোজেন। এখানে দেখো 5 নম্বর কার্বনে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মূলকটা এখানে এসেছে। আর 1 নম্বর কার্বনে দেখো একটা অ্যালডিহাইড মূলক থাকে আর এর উপরে থাকবে H, এখানে এটা, আর এটা হচ্ছে CH2OH। আশা করি না বুঝার কথা না, তোমরা বুঝতে পেরেছো কিভাবে রিং স্ট্রাকচার গঠন করতে হয়। রিং স্ট্রাকচার যদি গঠন করতে না পারো তাহলে স্টার্চ, সেলুলোজ তোমরা এগুলো কিছুই বুঝবা না। এরপর দেখো আমরা তাহলে হেক্সোস, এরপর আমি বললাম মনোস্যাকারাইডকে কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে, ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস। এরপর হচ্ছে হেক্টোজ, অক্টোজ, ননোজ এবং ডেকোজ, অর্থাৎ 10 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে ডেকোজ বলা হয়। আজকে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে হেক্সোস পর্যন্ত, সেই কারণে আজকে এত পর্যন্ত করালাম। পরবর্তী ক্লাসে তোমাদের স্টার্চ, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড বোঝানোর চেষ্টা করব। আজ এই পর্যন্ত থাকো। ধন্যবাদ সবাইকে।